আজ আমরা আয়নীয় যৌগ এবং আয়নীয় বন্ধন সম্পর্কে আলোচনা করব। তো আমরা দৈনন্দিন জীবনে বেশ কিছু রাসায়নিক পদার্থকে নিত্য প্রয়োজনীয় দ্রব্যরূপে ব্যবহার করি। এগুলো আয়নীয় প্রকৃতির হতে পারে, আবার সমযোজী প্রকৃতিরও হয়। আয়নীয় প্রকৃতির মধ্যে যেমন আমরা সোডিয়াম ক্লোরাইড NaCl, এটা হচ্ছে আয়নীয় প্রকৃতি। ক্যালসিয়াম অক্সাইড, পোড়াচুন আয়নীয় প্রকৃতি। আর সমযোজী প্রকৃতির মধ্যে হলো জল H2O, গ্লুকোজ C6H12O6, চিনি যেমন C12H22O11। এগুলো হচ্ছে সমযোজী প্রকৃতি এবং সোডিয়াম ক্লোরাইড এবং ক্যালসিয়াম অক্সাইড হচ্ছে আয়নীয় প্রকৃতি। এই দুই প্রকার সমযোজী প্রকৃতির এবং আয়নীয় প্রকৃতির মধ্যে দু প্রকারের মধ্যে বৈসাদৃশ্য, ধর্মের বৈসাদৃশ্য লক্ষ্য করা যায়। সোডিয়াম ক্লোরাইডের যে গলনাঙ্ক, সোডিয়াম ক্লোরাইডের গলনাঙ্ক 804 ডিগ্রি সেন্টিগ্রেড। অপরদিকে বরফের গলনাঙ্ক আমরা জানি প্রত্যেকে 0 ডিগ্রি সেন্টিগ্রেড। কিন্তু সোডিয়াম ক্লোরাইডের যে জলীয় দ্রবণ, সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণে সোডিয়াম প্লাস এবং Cl মাইনাস আয়ন উৎপন্ন করে। এই সোডিয়াম প্লাস আর Cl মাইনাস আয়ন এগুলো হচ্ছে তড়িৎ পরিবহন করে, অর্থাৎ সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণ তড়িৎ পরিবহন করে। কিন্তু চিনির C12H22O11 আমি একই বললাম যে চিনির জলীয় দ্রবণ কিন্তু তড়িৎ পরিবহনে করে না, অর্থাৎ তড়িতের অপরিবাহী। এরপর আয়নীয় যৌগ এবং আয়নীয় বন্ধন জানার আগে আমাদের জানতে হবে রাসায়নিক বন্ধন কি, অর্থাৎ রাসায়নিক বন্ধন কাকে বলে। অর্থাৎ যে রাসায়নিক বন্ধন হলো যে আকর্ষণ বলের দ্বারা একই বা ভিন্ন মৌলের দুই বা ততোধিক পরমাণু কোনো অণু, সেটা মৌল বা যৌগ বা আয়নীয় যৌগে সুসংবদ্ধভাবে অবস্থান করে, সেই আকর্ষণ বলকে বলা হয় রাসায়নিক বন্ধন। এরপর আসছে আয়নীয় যৌগ। আয়নীয় যৌগ আয়নীয় যৌগ কি না, আয়নীয় যৌগ হলো দুই বা ততোধিক ভিন্ন মৌলের একাধিক পরমাণু ইলেকট্রন গ্রহণ এবং বর্জনের মাধ্যমে বিপরীত তড়িৎগ্রস্ত আয়নে পরিণত হয়। এই বিপরীত তড়িৎগ্রস্ত আয়নগুলি তারা স্থির তাড়িতিক আকর্ষণ বলের মাধ্যমে পরস্পর যুক্ত হয়ে যে যৌগ উৎপন্ন করে তাকে আমরা বলি আয়নীয় যৌগ। এখন আয়নীয় যৌগের কিছু ধর্ম আছে, সাধারণ ধর্ম। সেই ধর্মগুলো আমি এক এক করে আলোচনা করছি। যেমন আয়নীয় যৌগের প্রথম ধর্ম মধ্যে হলো এক গলনাঙ্ক। আয়নীয় যৌগগুলোর কি হয় না, আয়নীয় যৌগগুলো আগে বললাম তার সংজ্ঞাতে যে আয়নীয় যৌগগুলো দুই বিপরীত তড়িৎগ্রস্ত আয়ন, তারা কি হয় স্থির তাড়িতিক আকর্ষণ বলের মাধ্যমে দৃঢ়ভাবে আবদ্ধ থেকে একটা কেলাস জালক গঠন করে। এই কেলাস জালক গঠনের ফলে এই কেলাস জালক থেকে আয়নগুলোকে বিচ্ছিন্ন করতে প্রচুর পরিমাণে তাপশক্তির প্রয়োজন হয়। এই প্রচুর পরিমাণে তাপশক্তির জন্যই আয়নীয় যৌগের কি হয় না, গলনাঙ্ক বেশি হয়, অর্থাৎ আয়নীয় যৌগগুলোর গলনাঙ্ক বেশি। দুই হলো কাঠিন্য। না, আয়নীয় যৌগগুলো আবার বলছি যে আয়নীয় যৌগগুলোর কাঠিন্য অনেক বেশি হয়, কারণ স্থির তাড়িতিক আকর্ষণ বলের মাধ্যমে আয়নগুলো দৃঢ়ভাবে আবদ্ধ হয়ে কেলাস জালক গঠন করে। সেই কেলাস জালক থেকে এই কেলাস জালক গঠন করার জন্য আয়নীয় যৌগগুলির কাঠিন্য অর্থাৎ খুব শক্ত হয়, অর্থাৎ কাঠিন্য বেশি আয়নীয় যৌগে। 3 নম্বর আসছি তড়িৎ পরিবাহিতা। তড়িৎ পরিবাহিতা কি না, আয়নীয় যৌগগুলো যে তড়িৎ পরিবাহিতা হচ্ছে, আয়নীয় যৌগগুলো তড়িতের সুপরিবাহী, মানে গলিত বা দ্রবীভূত অবস্থায় তড়িৎ পরিবহন করতে সক্ষম, কিন্তু কঠিন অবস্থায় আয়নীয় যৌগগুলো তড়িৎ পরিবহন করে না, কারণ স্থির তাড়িতিক আকর্ষণ বলের মাধ্যমে আয়নগুলো কি হয় না, দৃঢ়ভাবে আবদ্ধ হয়ে তারা একটা কেলাস জালক গঠন করে। তার জন্য কি হয়, তারা দৃঢ়ভাবে আবদ্ধ থাকে, তার জন্য
কঠিন অবস্থায় আয়নীয় যৌগ তড়িৎ পরিবহন করে না, কিন্তু গলিত বা ধ্রুবত অবস্থায় কি হয়, উপযুক্ত বা দ্রাবক ধ্রুবত অবস্থায় বা গলিত অবস্থায় আয়নীয় যৌগগুলো তড়িৎ পরিবহন করে। না কিভাবে করে, না আয়নীয় যৌগগুলো যে কেলাসের মধ্যে থাকে যে আয়নগুলো, সেই আয়নগুলোর মধ্যে পারস্পরিক যে বিপরীত যে তাদের যে আকর্ষণ বল, সেই আকর্ষণ বলটা শিথিল হয়ে যায়। শিথিল হওয়ার ফলে কি হয়, তারা আয়নগুলো গতিশীল হয় এবং তার জন্য সেই আয়নগুলোই তড়িৎ পরিবহন করতে সক্ষম হয়। অর্থাৎ আয়নীয় যৌগগুলো গলিত বা উপযুক্ত দ্রাবক ধ্রুবত অবস্থায় তড়িৎ পরিবহন করে। এবার আসছি 4 দাব্যতা। আয়নীয় যৌগগুলো জলে প্রত্যেকেই দাব্য এবং বেনজিন, কার্বন টেট্রাক্লোরাইড, কার্বন ডাইসালফাইড ইত্যাদিতে অদাব্য। তাহলে এখনো পর্যন্ত আমরা যেটা জানলাম যে রাসায়নিক বন্ধন কাকে বলে, আয়নীয় যৌগ কি এবং তাদের সাধারণ ধর্ম। এরপর আসছি এই আয়নীয় যৌগ সম্পর্কিত, এখানে দুখানা আমাদের সূত্র পড়তে হবে, এক অষ্টক সূত্র আর একটা দ্বৈত সূত্র। এক অষ্টক সূত্র আর দুই দ্বৈত সূত্র। এক হচ্ছে অষ্টক সূত্র আর দুই হচ্ছে দ্বৈত সূত্র। এখন অষ্টক সূত্রটি হচ্ছে যে হাইড্রোজেন, লিথিয়াম, বেরিলিয়াম ছাড়া, এগুলো কিন্তু ছাড়া, এগুলো ছাড়া অষ্টক সূত্রে কি বলা হচ্ছে, হাইড্রোজেন, লিথিয়াম, বেরিলিয়াম ইত্যাদি মৌলগুলো ছাড়া যে অন্যান্য যে মৌলগুলো আছে তাদের পরমাণুগুলি রাসায়নিকভাবে সুস্থিত হওয়ার জন্য কি হয় না, তারা সর্ববহিস্থ কক্ষে 8টি ইলেকট্রন বা অষ্টক লাভের মধ্য দিয়ে তাদের সর্ববহিস্থ কক্ষে 8টি বা অষ্টক পরিপূর্ণ লাভের মধ্য দিয়ে তারা রাসায়নিকভাবে সুস্থিত হয়। ঠিক আছে, এটা হচ্ছে অষ্টক সূত্র। তাহলে অষ্টক সূত্রে কি বললাম, যে হাইড্রোজেন, লিথিয়াম, বেরিলিয়াম ইত্যাদি মৌলগুলি ছাড়া অন্যান্য মৌলগুলি কি হয় না, অন্যান্য মৌলগুলি রাসায়নিকভাবে সুস্থিত লাভের জন্য তাদের সর্ববহিস্থ কক্ষে 8টি ইলেকট্রন বা অষ্টক লাভের মধ্য দিয়ে কি হয়, সুস্থিত ইলেকট্রন বিন্যাস লাভের চেষ্টা করে। সুস্থিত নিষ্ক্রিয় গ্যাসের মতো সুস্থিত ইলেকট্রন বিন্যাস লাভের চেষ্টা করে। এটা হচ্ছে অষ্টক সূত্র। আর 2 নম্বর হচ্ছে দ্বৈত সূত্র। দ্বৈত সূত্র কি না, যেগুলো হিলিয়ামের কাছাকাছি আছে, যেমন হিলিয়ামের কাছাকাছি আছে কি হাইড্রোজেন, লিথিয়াম, বেরিলিয়াম, এগুলো হচ্ছে কি হিলিয়ামের কাছাকাছি আছে। তাহলে যে সমস্ত মৌলগুলো হিলিয়ামের কাছাকাছি আছে, অর্থাৎ হাইড্রোজেন, লিথিয়াম, বেরিলিয়াম ইত্যাদি মৌলগুলো কি হয় না, রাসায়নিকভাবে সুস্থিত হওয়ার জন্য 2 ইলেকট্রন বিশিষ্ট হিলিয়ামের যে ইলেকট্রন বিন্যাস, সেই ইলেকট্রন বিন্যাস লাভের প্রবণতা দেখায়। 2 ইলেকট্রন বিন্যাস হওয়ার একটা প্রবণতা দেখায় রাসায়নিকভাবে সুস্থিত হওয়ার জন্য। আরেকবার বলছি যে হাইড্রোজেন, লিথিয়াম, বেরিলিয়াম অর্থাৎ যে সমস্ত মৌলগুলো হিলিয়ামের কাছাকাছি অবস্থিত, সে সমস্ত মৌলগুলো কি হয় রাসায়নিক সুস্থিত লাভের জন্য 2 ইলেকট্রন বিশিষ্ট হিলিয়াম পরমাণুর মতো বাইরের কক্ষে কি হয় সুস্থিত ইলেকট্রন বিন্যাস লাভের চেষ্টা করে। এখন 1916 খ্রিস্টাব্দে অর্থাৎ 1916 সালে বিজ্ঞানী কোশেল আয়ন দ্বারা গঠিত যৌগের উপাদান পরমাণুগুলির মধ্যে রাসায়নিক বন্ধন গঠনের ক্রিয়াকৌশল সম্পর্কে একটা ধারণার প্রস্তাব করেন। তার মতে 2টি ভিন্ন মৌলের পরমাণু রাসায়নিক সংযোগের সময় একটি মৌলের পরমাণু তার সর্ববহিস্থ কক্ষপথ হইতে একটি বা একাধিক ইলেকট্রন বর্জন করে ক্যাটায়নে পরিণত হয় এবং অন্য একটি পরমাণু তার সর্ববহিস্থ কক্ষে ওই বর্জিত ইলেকট্রনটি গ্রহণ করে অ্যানায়নে পরিণত হয়।
এই দুটি পরমাণুর মধ্যে ইলেকট্রনের আদান প্রদান এমনভাবে হয় যাতে তারা নিকটতম নিষ্ক্রিয় গ্যাসের সুস্থিত ইলেকট্রন বিন্যাস লাভ করে। এই ক্যাটায়ন আনায়নগুলি ঠিক তাড়িতিক আকর্ষণ বলের মাধ্যমে যুক্ত হয়ে যে বন্ধন গঠন করছে তাকে আমরা বলছি আয়নীয় বন্ধন। আয়নীয় বন্ধন সমন্বিত যৌগকে আমরা বলি আয়নীয় যৌগ বা তড়িৎদ্বৈধী যৌগ। এখন একটা উদাহরণ দিলে বোঝা যাবে কিভাবে ইলেকট্রনের আদান প্রদান হয়। যেমন সোডিয়াম ক্লোরাইড। সোডিয়াম ক্লোরাইড আমরা জানি, আমরা অ্যাটমিক স্ট্রাকচারে পড়েছি যে KLMn ইত্যাদি উপকক্ষ, KLMn ইত্যাদি কক্ষ আছে। এই সমস্ত কক্ষ আছে আমরা অ্যাটমিক স্ট্রাকচার আগেই পড়েছি। তাই সোডিয়ামের যে ইলেকট্রন বিন্যাস, সোডিয়াম ইলেকট্রন বিন্যাস হচ্ছে 2, 8, 1। অর্থাৎ স্ট্রাকচারটা আঁকলে কি হয়, সোডিয়াম এক একটা রাউন্ড এরকম। অর্থাৎ সোডিয়ামের বাইরের কক্ষে আছে একটা ইলেকট্রন, অর্থাৎ প্রথমে দুটো, তারপরে 8টা থাকবে ইলেকট্রন, 3, 4, 5, 6, 7, 8, তারপর লাস্টের কক্ষে একটা। অর্থাৎ কে কক্ষে দুটো, এল কক্ষে 8টা এবং এম কক্ষে একটা ইলেকট্রন আছে। এই এম কক্ষে আর ক্লোরিনের ক্ষেত্রে কি হয়, আমরা সোডিয়াম ক্লোরাইড এক্সাম্পল নিচ্ছি, NaCl এর এক্সাম্পল নিচ্ছি, সোডিয়াম ক্লোরাইড এক্সাম্পল নিচ্ছি। এবার ক্লোরিনের ক্ষেত্রে কি হয়, ক্লোরিনের ক্ষেত্রে ক্লোরিনের ইলেকট্রন বিন্যাস 2, 8, 7, 17, ক্লোরিন 17। তাহলে প্রথম কক্ষে দুটো, তারপরে 8টা, তারপরে কক্ষে 7টা থাকবে, 7টা। এখন ক্লোরিনের কে কক্ষে আছে দুটো ইলেকট্রন, এল কক্ষে 8টা এবং এম কক্ষে আছে 7টা ইলেকট্রন। এরপরে এই সোডিয়ামের যে ইলেকট্রনটা আছে একটা, সেই একটা ইলেকট্রন কি হবে, সহজেই একটা ইলেকট্রন ছেড়ে দিয়ে নিকটতম নিষ্ক্রিয় গ্যাস, এই ক্লোরিনের সোডিয়ামের সর্বস্থ কক্ষে একটা ইলেকট্রন আছে, সেই একটা ইলেকট্রন কি হয়, ক্লোরিনের সর্বস্থ কক্ষে ছেড়ে দিয়ে ক্লোরিনের সর্বস্থ কক্ষে দান করে। তাহলে কি হয়, তাহলে সোডিয়াম কি করছে, ওই একটা সর্বস্থ কক্ষে ইলেকট্রন ছেড়ে দিচ্ছে এবং সেই ইলেকট্রনটায় ক্লোরিন বহন করছে সর্বস্থ কক্ষে। তাহলে এখানে ছেড়ে দেওয়ার ফলে সোডিয়ামে কি হবে, এই একটা ইলেকট্রন চলে যাওয়া মানে 2 আর 8 হয়ে যাচ্ছে। তাহলে সোডিয়ামটা কি হচ্ছে, নিকটতম নিষ্ক্রিয় গ্যাস নিয়নের ইলেকট্রন বিন্যাস লাভ করছে, সুস্থ ইলেকট্রন লাভ করছে। অপরপক্ষে ক্লোরিনও কি করবে, ওই একটা ইলেকট্রন বহন করে এখানে 2, 8, এখানে 7-এর জায়গায় তাহলে বাইরের পক্ষে 8টা ইলেকট্রন হয়ে যাচ্ছে। তার মানে কি, এটা আর্গনের ইলেকট্রন বিন্যাস লাভ করবে। তাহলে ছবিতে এভাবে দেখালে হবে যে সোডিয়ামটা হবে এখন স্ট্রাকচারটা পাঁচটা, 6টা, 7টা, 8টা, আর বাইরের কক্ষে কিছু থাকছে না, তার মানে বাইরের কক্ষে, তার মানে এটা 2, 8 হয়ে গেল। এটা সোডিয়াম প্লাস ক্যাটায়ন উৎপন্ন হলো। এটা হচ্ছে কার স্ট্রাকচার, অ্যাকচুয়ালি এটা হচ্ছে নিয়ন কোর, নিয়নের ইলেকট্রন বিন্যাস লাভ করলো। অপরদিকে অর্থাৎ এখানে কি হচ্ছে, এই তীর চিহ্নের মাধ্যমে এখানে দেখাতে হচ্ছে সোডিয়াম কি হলো, সোডিয়ামের ইলেকট্রন বর্জন হলো, ইলেকট্রন বর্জন করলো, ক্লোরিন ইলেকট্রন গ্রহণ করলো। তাহলে এখানে হচ্ছে সোডিয়ামে কি করলাম, সোডিয়াম ইলেকট্রনটা বর্জন করে নিয়নের সুস্থিত নিয়নের নিউক্লিয়াসে ইলেকট্রন বিন্যাস লাভ করলো 2, 8। অপরদিকে ক্লোরিন কি হলো, প্রথমে দুটো, তারপর 8টা, তারপরে এখানে 8টা,
তার মানে এটা হচ্ছে ক্লোরিন মাইনাস 288 আর্গন কোর, আর্গনের ইলেকট্রন বিন্যাস লাভ করলো। এই আর তার মানে প্রথমে ছিল সোডিয়াম, সোডিয়ামের বাইরে কক্ষে ইলেকট্রন বিন্যাস 281, কে কক্ষে 2টা, এল কক্ষে 8টা, এম কক্ষে 1টা। একইভাবে ক্লোরিনের ইলেকট্রন বিন্যাস দেখানো হয়েছে, অ্যাটমিক স্ট্রাকচার এগুলো ছিল সে একইভাবে আঁকা হয়েছে, প্রথমে 2টো, তারপর 8টা, লাস্ট কক্ষে এম কক্ষে 7টা। এখন সোডিয়াম কি করছে, ইলেকট্রন বর্জন করে, অর্থাৎ বাইরে কক্ষের ইলেকট্রনটা বর্জন করছে এবং সেই ইলেকট্রনটা গ্রহণ করছে ক্লোরিন, ক্লোরিন গ্রহণ করে এখানে 8টা ইলেকট্রন হয়ে যাচ্ছে এবং সোডিয়ামের ক্ষেত্রে বাইরে কক্ষের ইলেকট্রনটা ছেড়ে দেওয়ার ফলে 2-8 ইলেকট্রন বিন্যাস হচ্ছে, ওটা সোডিয়াম প্লাস ক্যাটায়ন উৎপন্ন করছে, এটা ক্লোরিন মাইনাস উৎপন্ন হচ্ছে। ক্লোরিন মাইনাস হচ্ছে ইলেকট্রন স্ট্রাকচার 2-8, অর্থাৎ নিকটতম নিষ্ক্রিয় গ্যাস আর্গনের ইলেকট্রন বিন্যাস লাভ করছে, সুস্থিত ইলেকট্রন বিন্যাস লাভ করছে। এগুলো স্থির তাড়িতিক আকর্ষণ বলের মাধ্যমে যুক্ত হয়ে এই NaCl যৌগ গঠন করবে। স্থির তাড়িতিক আকর্ষণ বলের মাধ্যমে যুক্ত হয়ে, তাড়িতিক আকর্ষণ বলের মাধ্যমে যুক্ত হয়ে, স্থির তাড়িতিক আকর্ষণ বল দ্বারা যুক্ত হয়ে কি করবে না NaCl যৌগ গঠন করবে। এইভাবে বিজ্ঞানী কৌশল তিনি বলেছিলেন যে ইলেকট্রন গ্রহণ এবং বর্জনের মাধ্যমে যতক্ষণ না তাদের সুস্থিত ইলেকট্রন বিন্যাস লাভ করছে নিকটতম নিষ্ক্রিয় গ্যাসে, ততক্ষণ ইলেকট্রন ট্রান্সফার এভাবে চলতে থাকে। এরপর কিছু আয়নীয় যৌগের গঠন সম্পর্কে আমরা এক এক করে আলোচনা করব। তার মধ্যে হলো প্রথমে আসছি সোডিয়াম ফ্লুরাইড। প্রথমে আসছি সোডিয়াম ফ্লুরাইড। সোডিয়াম ফ্লুরাইড, সোডিয়াম ফ্লুরাইডকে আমরা NaF, এটা একটা আয়নীয় যৌগ, এর স্ট্রাকচারটা কেমন হবে সেটা বর্ণনা করতে হবে। এখন সোডিয়াম আর ফ্লুরিন, আমরা জানি সোডিয়ামের বাইরে কক্ষে একটা ইলেকট্রন আছে, অর্থাৎ আমরা একে একটা ডট দ্বারা চিহ্নিত করলাম। তাহলে স্ট্রাকচারটা অ্যাকচুয়ালি সোডিয়াম 281, সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস বাইরে কক্ষে 281, কে কক্ষে 2টা, এল কক্ষে 8টা, এম কক্ষে 1টা, অর্থাৎ সোডিয়াম এটা একটা ডট হয় বাইরে কক্ষে, তাহলে একটা ইলেকট্রন, সুতরাং একটা ডট। একইভাবে ফ্লুরিনের ক্ষেত্রে বাইরের কক্ষে ইলেকট্রন বিন্যাস 2-7, তার মানে ফ্লুরিন বাইরের কক্ষে 7টা ইলেকট্রন আছে, 2, 2, 4, 5, 6, 7। এখন কি হবে, এই সোডিয়াম থেকে একটা ইলেকট্রন, তাহলে কি সোডিয়াম থেকে যদি একটা ইলেকট্রন চলে যায় ফ্লুরিনের কাছে, সোডিয়াম এখানে একটা ইলেকট্রন ত্যাগ করে সহজে কি করবে, নিয়নের ইলেকট্রন বিন্যাস লাভ করবে, সুস্থ ইলেকট্রন বিন্যাস লাভ করবে। তাহলে সোডিয়াম একটা ইলেকট্রন এখান থেকে ছেড়ে দেবে, একটা ইলেকট্রন এখান থেকে ছেড়ে দেবে, ছেড়ে দিয়ে কি নিয়নে সুস্থিত ইলেকট্রন বিন্যাস লাভ করবে। সেই ইলেকট্রনটা কি করবে, ফ্লুরিন গ্রহণ করবে। তাহলে ফ্লুরিন এখানে 7টা আছে বাইরে কক্ষে, একটা হলে 8টা হয়ে যাবে, তাহলে 2-8, সেটাও নিয়নে ইলেকট্রন বিন্যাস লাভ করবে। অর্থাৎ এখানে কি হবে, সোডিয়াম তাহলে ক্যাটায়ন উৎপন্ন করবে একটা ইলেকট্রন ছেড়ে দিয়ে প্লাস, আর ফ্লুরিন একটা ইলেকট্রন গ্রহণ করে অ্যানায়ন উৎপন্ন করবে। উৎপন্ন করবে এখানে সোডিয়াম প্লাস এবং ফ্লুরিন মাইনাস, এখান থেকে কি করবে, সোডিয়াম ফ্লোরাইড যৌগ উৎপন্ন হবে। কিছুই না, এখানে সোডিয়ামের বাইরে কক্ষে একটা ইলেকট্রন আছে, সেই একটা ইলেকট্রন কি করবে, সহজেই ছেড়ে দিয়ে এটা ফ্লুরিন বাইরে কক্ষে সহজেই অ্যাকসেপ্ট করবে, সে একটা ইলেকট্রনকে, একটা ইলেকট্রন গ্রহণ করার পরে ফ্লুরিনের ইলেকট্রন বিন্যাস কি হবে, বাইরে কক্ষে 2-8 হচ্ছে, তাহলে 8টা ইলেকট্রন হচ্ছে, অর্থাৎ নিয়ন ইলেকট্রন বিন্যাস লাভ করছে। অপরদিকে সোডিয়ামও ছেড়ে দিয়ে ক্যাটায়নে পরিণত হচ্ছে এবং সেটা কি করছে, সেটা
নিয়ন ইলেকট্রন বিন্যাস লাভ করছে। এই দুটি মৌল কি হচ্ছে, এই ক্যাটায়নগুলো ঠিক তারাধিক আকর্ষণ বলের মাধ্যমে যুক্ত হয়ে তারা তড়িৎযোজী বন্ধন দ্বারা যুক্ত হয়ে সোডিয়াম ফ্লোরাইড আয়ন উৎপন্ন করছে, সোডিয়াম ফ্লোরাইড যৌগ উৎপন্ন করছে। এই ক্যাটায়ন আয়নগুলো স্থির তারাধিক আকর্ষণ বল দ্বারা যুক্ত হয়ে তড়িৎযোজী বন্ধনের মাধ্যমে তারা সোডিয়াম ফ্লোরাইড যৌগ উৎপন্ন করছে। এটা হলো সোডিয়াম ফ্লোরাইডের একটা উদাহরণ। এবার আসছি সোডিয়াম ক্লোরাইড। সোডিয়াম ক্লোরাইড একই রকম। সোডিয়াম বাইরের কক্ষে আগে বললাম একটা ইলেকট্রন, ক্লোরিনের ক্ষেত্রে বাইরের কক্ষে কটা ইলেকট্রন, 7টা ইলেকট্রন, 7টা। এখন সোডিয়ামের এই মুহূর্তে কি হচ্ছে, ইলেকট্রন বিন্যাস 2, 8, 1, পি কক্ষে 2টা, এল কক্ষে 8টা, এম কক্ষে 1টা। এখানে ক্লোরিনের ক্ষেত্রে ইলেকট্রন বিন্যাস 2, 8, 7, ক্লোরিন 17, তাহলে 2, 8, 7, 15, 2, 17, বাইরের কক্ষে 7টা ইলেকট্রন আছে। এখান থেকে কি করবে, সোডিয়াম সহজে একটা ইলেকট্রন বাইরের কক্ষ থেকে ছেড়ে দিয়ে কি হবে, এখানে তাহলে ছেড়ে দিলে কি হবে, সোডিয়ামের 2, 8 হয়ে যাবে। ওই বর্জিত ইলেকট্রন ক্লোরিন গ্রহণ করে বাইরের কক্ষে ইলেকট্রন বিন্যাস 2, 8, 8 হয়ে যাবে, অর্থাৎ ক্লোরিন এখানে আর্গনের ইলেকট্রন বিন্যাস লাভ করবে এবং সোডিয়াম এখানে কার ইলেকট্রন বিন্যাস লাভ করবে, নিয়ন ইলেকট্রন বিন্যাস লাভ করবে। তার মানে এখান থেকে কি দাঁড়াচ্ছে, তার মানে সোডিয়াম ইলেকট্রন একটা ছেড়ে দিয়ে ক্যাটায়ন উৎপন্ন করছে, প্লাস ওই বর্জিত ইলেকট্রনটা ক্লোরিন গ্রহণ করে অ্যানায়ন উৎপন্ন করছে। এই দুটো বিপরীতধর্মী আয়ন অর্থাৎ ক্যাটায়ন অ্যানায়ন ঠিক তারাধিক আকর্ষণ বলের মাধ্যমে তড়িৎযোজী বন্ধনের সাহায্যে যুক্ত হয়ে তারা কি করবে, সোডিয়াম ক্লোরাইড আয়ন উৎপন্ন করবে, সোডিয়াম ক্লোরাইড যৌগ উৎপন্ন করবে। এখন সেই সোডিয়াম ক্লোরাইড যৌগ উৎপন্ন করছে। এখন সোডিয়াম ক্লোরাইড কি হয়, বিভিন্ন রকম পরীক্ষা থেকে জানা গেছে যে একটা সোডিয়াম আয়নকে ঘিরে 6টা ক্লোরিন আয়ন পরিবৃত থাকে, আবার একটা ক্লোরিন আয়নকে ঘিরে 6টা সোডিয়াম আয়ন পরিবৃত থাকে। এভাবে একটা কেলাস জালক গঠন করে। এখন আয়নীয় যৌগে কোনো অণুর স্বতন্ত্র অস্তিত্ব নেই, তাই আয়নীয় যৌগে আণবিক ভরের জায়গায় সংকেত ভর ব্যবহার করা হয়। তো আয়নীয় যৌগে আণবিক ভরের জায়গায় সংকেত ভর ব্যবহার করা হয়। এই হলো সোডিয়াম ক্লোরাইডের স্ট্রাকচার। এবার আসছি ম্যাগনেসিয়াম অক্সাইড, ক্যালসিয়াম অক্সাইড। ক্যালসিয়াম অক্সাইড স্ট্রাকচার হবে, গঠন বর্ণনা করা হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড CaO। ক্যালসিয়াম কি, ক্যালসিয়াম হচ্ছে 20। তো ক্যালসিয়াম অক্সিজেন ও ক্যালসিয়ামের বাইরে ইলেকট্রন কটা হবে, 2, 8, 8, 2, 8, 8, 16, 2, 18, 2, 20। তাহলে কি হচ্ছে, কে কক্ষে আছে 2টো ইলেকট্রন, এল কক্ষে 8টা, এম কক্ষে 8টা, এন কক্ষে 2টো। আর অক্সিজেনের ইলেকট্রন বিন্যাস কত, 2, অক্সিজেন তো 8, 2, 8, 6। এখন কি হবে, তার মানে বাইরের কক্ষে আছে 2টো ইলেকট্রন আর এর 6টা, অক্সিজেনের 6টা। তাহলে কি হচ্ছে, এই ক্যালসিয়াম থেকে 2টা ইলেকট্রন, অর্থাৎ ক্যালসিয়াম থেকে 2টা ইলেকট্রন বা সর্বোচ্চ কক্ষে 2টা ইলেকট্রন ত্যাগ করবে, বর্জন করে কি হবে, ক্যালসিয়াম 2, 8, 8 হয়ে যাবে, অর্থাৎ ক্যালসিয়াম +2 হয়ে যাবে, অর্থাৎ আর্গনের ইলেকট্রন বিন্যাস লাভ করবে। একইভাবে অক্সিজেন ওই বর্জিত ইলেকট্রন দুটো গ্রহণ করে অক্সিজেন 2- হবে, অর্থাৎ এটা নিয়নের ইলেকট্রন বিন্যাস লাভ করবে এবং ওই দুটো ক্যাটায়ন অ্যানায়ন ঠিক তারাধিক আকর্ষণ বলের মাধ্যমে যুক্ত হয়ে তড়িৎযোজী বন্ধনের সাহায্যে যুক্ত হয়ে কি করবে, ক্যালসিয়াম অক্সাইড যৌগ গঠন করবে। অর্থাৎ এখানে দেখানো হচ্ছে যে ক্যালসিয়াম, তাহলে 2টো ইলেকট্রন ছেড়ে দিয়ে ক্যালসিয়াম 2+, 2টো ইলেকট্রন ছাড়লো মানে ক্যাটায়ন, ক্যালসিয়াম 2+, এবং অক্সিজেন
টু মাইনাস ঠিক তাড়িতিক আকর্ষণ বলের মাধ্যমে যুক্ত হয়ে এই ক্যাটায়ন এবং অ্যানায়ন দুটো ঠিক তাড়িতিক আকর্ষণ বলের মাধ্যমে তড়িৎদ্বৈতিক বন্ধনের সাহায্যে যুক্ত হয়ে কি করবে না ক্যালসিয়াম অক্সাইড যৌগ গঠন করবে। এই হলো ক্যালসিয়াম অক্সাইড যৌগের গঠন। এবার আসছি ম্যাগনেসিয়াম ক্লোরাইড অণুর গঠন। ম্যাগনেসিয়াম ক্লোরাইডের গঠন কি? MgCl2 গঠন। ম্যাগনেসিয়াম ক্লোরাইড, ম্যাগনেসিয়াম আমরা জানি ম্যাগনেসিয়ামে যেহেতু 12 তাহলে ইলেকট্রন বিন্যাস 2 8 2, দুটো ক্লোরিন ClCl ম্যাগনেসিয়াম ক্লোরাইড। ক্লোরিনের বাইরে কটা আছে? 7টা করে আছে। এরও বাইরে কক্ষে 7টা আছে। ম্যাগনেসিয়ামের বাইরে কক্ষে 2টা ইলেকট্রন। এখন কি করবে এই ম্যাগনেসিয়াম এখান থেকে একটা ইলেকট্রন, ম্যাগনেসিয়াম যে বাইরে কক্ষে যে দুটো ইলেকট্রন আছে সেই দুটো ইলেকট্রন বর্জন করে কি হবে ম্যাগনেসিয়াম +2 হবে। তা +2 হয়ে সুস্থিত ইলেকট্রন বিন্যাস কার মতো হবে? নিকটতম নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস লাভ করবে, অর্থাৎ নিয়ন ইলেকট্রন বিন্যাস লাভ করবে। ওই একটা ইলেকট্রন নেবে ক্লোরিনকে একটা ইলেকট্রন দেবে গ্রহণ করবে, আর একটা ইলেকট্রন গ্রহণ করবে এই ক্লোরিন, অর্থাৎ দুটো ক্লোরিন দুটো ইলেকট্রন গ্রহণ করবে, অর্থাৎ গ্রহণ করে তারাও নিয়নের তারা আর্গনের সুস্থিত ইলেকট্রন বিন্যাস লাভ করবে। অর্থাৎ এখান থেকে একটা ইলেকট্রন এখানে একটা যাবে, এখান থেকে একটা ইলেকট্রন এখানে সর্বস্থ কক্ষে যাবে, তার মানে গ্রহণ করবে। তখন কি হবে এখান থেকে হচ্ছে ম্যাগনেসিয়াম দুটো ইলেকট্রন ছেড়ে দেওয়ার ফলে ম্যাগনেসিয়াম 2+ হবে, আর ক্লোরিন দুটো ক্লোরিন এখানে প্রতিটা ক্লোরিন কি হয় ওই একটা একটা ইলেকট্রন গ্রহণ করছে, ইলেকট্রন গ্রহণ করে তারা সর্বস্থ কক্ষে তার সুস্থিত ইলেকট্রন বিন্যাস লাভ করছে, অর্থাৎ 2Cl-। এই দুটো স্থির তাড়িতিক আকর্ষণ বলের মাধ্যমে এই দুটো ক্যাটায়ন Mg+2 ক্যাটায়ন এবং 2Cl- ক্যাটায়ন এবং অ্যানায়ন কি হয় স্থির তাড়িতিক আকর্ষণ বলের সাহায্যে তড়িৎদ্বৈতিক বন্ধন গঠনের মাধ্যমে কি হয় MgCl2 যৌগ গঠন করছে। পরবর্তী ক্লাসে সময়োজী যৌগ সম্পর্কে আলোচনা করা হবে। সময়োজী